সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হোসাইন শাহাদাত। আমরা এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি সমসাময়িক রাজনীতি এবং রাজনীতির বাইরের নানান খবরাখবর নিয়ে। আজকের দিনের বেশ কিছু খবর রয়েছে আমাদের হাতে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম আছেন আমাদের সাথে। আরও আছেন বিএনপি নেতা, শিক্ষক এবং সাংস্কৃতিক সংগঠক মোশাররফ আহমেদ ঠাকুর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দর্শক, আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার, যেটি ভয়েস অফ আমেরিকা জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তার করেছিলেন, সেটি আজকে প্রচার হয়েছে এবং সেখানে তিনি নির্বাচন নিয়ে বলেছেন যে আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ। অর্থাৎ তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কবে নাগাদ নির্বাচন দিবেন এবং এ নিয়ে সেনাপ্রধানের যে বক্তব্য সেটিকে উল্লেখ করা হয়েছে। এটি নিয়ে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনিও গতকাল কথা বলেছিলেন। এই নানান ধরনের বক্তব্য নিয়ে আসলে সমন্বয়হীনতার প্রশ্ন উঠেছে। সরকারের বিভিন্ন পর্যায়ে আসলে সমন্বয়হীনতা আছে কিনা, এই বিষয়টা আমাদের আজকের মূল আলোচনা। আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচন নিয়ে সমন্বয়হীন বক্তব্য। এছাড়া আরও কিছু সংবাদ নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা শুরু করতে চাই জনাব শাহাদাত হোসেন সেলিম, আপনাকে দিয়ে। এই যে প্রধান উপদেষ্টার বক্তব্যটি আপনি যদি শুনে থাকেন, তিনি কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। সেখানে নির্বাচনের বিষয়টি সবচেয়ে বড় হয়ে এসেছে এবং সেখানে বলা হচ্ছে, তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে আসলে তাদের মধ্যে আলোচনা হয়েছে উপদেষ্টাদের পরিষদে, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। এবং তিনি বলছেন যখন আমাদের মুখ থেকে শুনবেন তখনই আসলে বুঝবেন আসলে নির্বাচনের তারিখ সেটিই হবে। তার মানে তিনি ইঙ্গিত করেছেন কিনা যে আশেপাশে যে যাই বলুক না কেন সেই জায়গাটাতে আসলে গুরুত্ব দেওয়ার খুব বেশি কিছু নেই। ধন্যবাদ আপনাকে। নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের সমন্বয়হীন বক্তব্য, এটা তো আমরা খেয়াল করছি আর কি। তো খেয়াল করলেও আমরা বিষয়টাকে খুব বেশি গুরুত্ব সহকারে দেখছি না যে এই কারণে এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান দায়িত্ব হলো যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা গত 15 বছর আমরা অন্তহীন একটা লড়াই করেছি। একটা স্বৈরশাসক, একটা সাইকোপ্যাথ স্বৈরশাসক গত 15 বছর জনগণের ভোটাধিকার বঞ্চিত করে, ভোট চুরি করে, কখনো ভোট ডাকাতি করে, কখনো ড্যামি নির্বাচন করে, কখনো সংবিধান লঙ্ঘন করে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে যে আপনার দখলের উৎসব অথবা যে লুণ্ঠনের উৎসব করেছে, তার বিরুদ্ধে আমরা একটা সোচ্চার ছিলাম। জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকারের বিদায় হওয়ার পরে একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রধানতম দায়িত্ব হলো যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কিছু সংস্কার করে নির্বাচনটা করবেন। তো কোনো উপদেষ্টার মুখে শুনি যে আপনার 6টি সংস্কার কমিটি গঠন করা হয়েছে, এই সংস্কার রিপোর্ট হওয়ার পরে তারা পর্যালোচনা করে আপনার নির্বাচন দেবেন। আবার যেমন 6টা কমিটি গঠন করার পরও গতকালকে এটার প্রজ্ঞাপন জারি হওয়ার কথা ছিল, কিন্তু গতকালকে হঠাৎ করে দেখলাম যে না, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। প্রথমে বলেছে যে আপনার সংস্কারের রিপোর্ট পাওয়ার পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারপরে একটা সিদ্ধান্তে আসবে। এরপর সেখান সিদ্ধান্ত থেকে সরে এসে বললো যে না, আমরা আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করব, আলোচনা করে তারপরে আপনার সিদ্ধান্ত আমরা নিতে তখন সুবিধা হবে এবং আমরা দ্রুততম সময় নির্বাচনটাই করব। আজকে আবার প্রধান উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন যে ওনার মুখ থেকে, আমরা তো ওনাদের মুখ থেকেই শুনতে চাচ্ছি, মূলত ওনাদের মুখ থেকে শুনতে চাচ্ছি। তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জাতিসংঘে যাওয়ার পূর্বে আমরা দেখেছি সেনাপ্রধানের সাথে একটা বৈঠক হয়েছেন। পরবর্তীকালে সেনাপ্রধান একটা ধারণা দিয়েছেন যে এতদিনের মধ্যে একটা নির্বাচন। এই ধারণাটা ওভারঅল ধারণা আমাদের সবার মধ্যে কাজ করছে, কম বেশ, খুব বেশি না। 18 মাসটাকে আমরা একটু বেশি সময় মনে করছি। যদিও একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য একটা নির্বাচন কমিশন গঠন করা, সেই নির্বাচনকে সহায়তা করার জন্য একটা নিরপেক্ষ প্রশাসন এবং সেই নির্বাচনকে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য একটা নিরপেক্ষ পুলিশ প্রশাসন, এই সংস্কারগুলোতে হাত দিয়ে ওনারা ওনাদের যাত্রা যে শুরুটা করার কথা সেটা এখনও শুরু করতে পারেনি। পাশাপাশি আপনার সরকারের যে উপদেষ্টা মণ্ডলীতে অনেকের কাজ আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে না এবং চলমানও মনে হচ্ছে না এবং গতিশীলও মনে হচ্ছে না। আমরা বারবার বলছি যে আপনি যদি মনে করেন যে আরও কিছু উপদেষ্টাকে নিয়ে আপনি আপনার সংস্কার যেগুলো করতে চান, এই সংস্কারগুলো করে একটা রোডম্যাপ আমাদেরকে জানান। আসলে আমি যখন বলবো তখনই নির্বাচন, অথবা আমরা যখন বলবো, ওটার চাইতে বড় কথা হলো যে আমরা চাই যে একটা সুনির্দিষ্টভাবে
একটা সময় বলুক, এই সময়ের মধ্যে দিয়ে আমরা আমাদের কর্মসূচিগুলোকে ক্লোজ করে এনে আমাদের সংস্কারগুলোকে আমরা যতটা সম্ভব আমরা করে আমরা একটা নির্বাচন দেব। আসলে জনগণ তো একটা নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে এবং রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু রাজনৈতিক সরকার। রাজনৈতিক সরকারই তো রাষ্ট্র পরিচালনা করবে, রাজনৈতিক সরকারেরই রাজনৈতিক মানে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দায়িত্ব, আর সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব ইত্যাদিগুলো রাজনৈতিক সরকার করে থাকে। তো সেখানে আমরা উপদেষ্টাদের মধ্যে কিন্তু আবার সবাই যে কথা বলছে এমন না, দুই একজন কথা বলছে সেটাও কিন্তু পরস্পর বিরোধী। কিন্তু আমরা যখনই সুযোগ পাই আমরা এই জিনিসগুলোকে কিন্তু সমালোচনা করছি। আমরা বলছি যে আপনাদের মধ্যে একটা মানে প্রথম থেকে আমরা বলছি যে উপদেষ্টাদের মধ্যে একজন স্পোক্সম্যান গভর্নমেন্টে থাকা দরকার, যিনি কথা বলবেন। এবং আপনার প্রধান উপদেষ্টা প্রেস সচিব কিন্তু এই ব্যাপারে কথা বলা রাইট পারসন না। উনি কিন্তু এটা বলবেন, আমরা এটা আমার থেকে আশা করি না, উনি এটা বলার কথা না, বলবেন যে কোনো একজন উপদেষ্টা। এখন এখানে হ্যাঁ হঠাৎ করে একটা পরিবর্তনের প্রেক্ষিতে আপনার উপদেষ্টা মণ্ডলী গঠন করা, উপদেষ্টা মণ্ডলী চয়েস করা এবং সেখানে তাদের দক্ষতা অভিজ্ঞতার ব্যাপারে নানান প্রশ্ন ইতিমধ্যে দেখা দিয়েছে। এগুলোকে যত দূর সম্ভব এখন কিছুটা ধরেন আমরা বারবার বলছি যে গণহত্যার সাথে যারা জড়িত আগে তাদের গ্রেপ্তার করেন, আপনি তাদেরকে বিচারের সম্মুখীন করেন। আমরা খুব মানে বিস্ময়ের সাথে দেখছি যে গণহত্যার সাথে সরাসরি জড়িত বেশ কিছু লোক কিন্তু পালিয়ে গিয়েছে। এবং আজকেও দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের একটা নিকো পার্কে নাকি দেখা গিয়েছে। এই জিনিসটা আপনার আমাদের কাছে কলকাতার মানে আরো অনেককে দেখা গেছে। তো এই জিনিসগুলো আমরা মনে করছি যে সরকারের সমন্বয়হীনতা, সরকারের দুর্বলতা এবং সরকারের ব্যর্থতা। আমরা এখান থেকে বেরিয়ে এসে সরকারের কাজগুলো করুক এবং আপনার একটা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক, এটা আমরা সবসময় বলে আসছি করবে। এটা নিশ্চয়ই আপনারা চাচ্ছেন। আমি মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে এই প্রশ্নটার উনি যেটি বললেন যে সাদত হোসেন সেলিম যেটি বললেন যে একটি সমন্বয়হীনতা এবং ব্যর্থতা, মানে এখনো কি আসলে ওই ব্যর্থতার পরিমাপ করার সময় এসছে কিনা, মানে সে ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে কিনা? এর সাথে আপনাকে বলি যোগ করি যে সেনাপ্রধানের যে বক্তব্য এবং প্রেস সচিবের যে বক্তব্য দুটো দুরকম ছিল। আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য, সব কিছু মিলিয়ে নির্বাচন নিয়ে কোনো ধরনের রোডম্যাপ বা সরকারের চিন্তা ভাবনার প্রতিফলন কি আপনি দেখছেন? ধন্যবাদ আপনাকে, অপরবিজ্ঞ আলোচক, সবাইকে শুভেচ্ছা। দেখুন যে প্রফেসর ইউনূস যে আজ থেকে প্রায় 3 সপ্তাহ আগে যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, 33 মিনিটের ভাষণ, 33 মিনিটের ভাষণে যদি 100 শব্দ করে থাকে মিনিটে, তো উনি 3300 শব্দ, নিদেন পক্ষে উনি স্তব বলেছেন 3000 শব্দ উচ্চারণ করেছেন। 3000 শব্দের মধ্যে একটি শব্দ একবারের জন্য কোথাও এই 3000 শব্দের মধ্যে একটি শব্দ নির্বাচন ছিল না। তো এই যে প্রেস সচিব এখানে যে খেলা জমানোর জন্য উল্টাপাল্টা এগুলোকে তো ঝামেলা মনে হচ্ছে যে ও দেখে নাই, বক্তৃতাটা দেখে নাই প্রেস সচিব যে প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে 3000-এর বেশি শব্দের মধ্যে একটি শব্দ নির্বাচন নাই, যেটা জনগণ জানতে চায়। তো তারপরে রয়টারের কাছে সেনাবাহিনীর প্রধান আমি মনে করি সরকারের অংশ, নাম্বার 1। নাম্বার 2, 4-5 তারিখে যদি সেনাবাহিনী যদি এই গুলি চালাতে অস্বীকার না করতো বা ভূমিকা না নিত, তাহলে এই স্বৈরাচারের অবস্থান আর একটু প্রলম্বিত হতে পারত। এই 1500-এর জায়গায় এটা 10,000 হতে পারত মৃত্যুর সংখ্যা, শহীদের সংখ্যা, শহীদের তারিখ এটা আরো লম্বা হতে পারত। মানে সেনাবাহিনীর গুরুত্ব আসলে সেনাবাহিনীর প্রধানের অবশ্যই একটা গুরুত্ব আছে। প্রথম আমি বলছি যে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তিনি রয়টারের সাথে কথা বলার সময় বলেছেন যে আমরা 18 মাসের মধ্যে একটা নির্বাচন দেখতে চাই। তো বাংলাদেশের জনগণ তো আরো আগে চায়। সেলিম ভাই যেটা বলেছেন, নেশন গত 16 বছর ধরে তার ভোটাধিকার, তার যে মালিকানা, রাষ্ট্রের প্রতি যে তার অংশগ্রহণ মালিকানা, এই মালিকানা হারিয়ে বসেছিল। তো হারানোর পরে সে এই মালিকানা পুনরুদ্ধারের সংগ্রামের জন্য সংগ্রাম করেছে, জীবন দিয়েছে 16 বছর ধরে। তো এইটার উপর এই ক্ষোভের যে বারুদ, এই বারুদের উপরে স্পার্ক করেছে, এটা বিস্ফোরণ হয়েছে।
তো এই সময়ে আমি তো মনে করি যে 8ই মার্চের পরেই 8ই মার্চের 24 ঘন্টার মধ্যেই প্রত্যেকটি সরকার যতগুলি এই ট্রান্সফরমেশন হচ্ছে পাওয়ারের, প্রতিটি সরকার তার কার্যক্রম কতদিন এটা বলে যে আমি এত সময়ের মধ্যে এই কাজগুলি করে আমি একটা নির্বাচন ফেস করে আমি নির্বাচন দিয়ে আমি সরে যাব। আপনি তো ইন্টারিম গভর্নমেন্ট, আপনি তো স্থায়ী সরকার না, আপনি তো সেলিম ভাই যথার্থ বলেছে, এটা আপনি তো রাজনৈতিক সরকার না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে স্বৈরাচারের লোকজন রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। এই যে লোকজন যে এক এক করে পার হয়ে যাচ্ছে, এগুলো সম্বন্ধে গভর্নমেন্টের তো বক্তব্য আসা দরকার। জনগণের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে, জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে গণহত্যার দায়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছে বা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং যারা আসলে প্রকৃত দায়ী, এই বিচার প্রক্রিয়াটা একটু বিলম্ব হচ্ছে কিনা? শেখ হাসিনার জল্লাদ বাহিনীর প্রধান ব্যক্তির নাম হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, ও এখন ধরা পড়ে না কেন? এই বিষয়ে সরকারের বক্তব্য কি? প্রেস সচিবের বক্তব্য কি? আমার তো মনে হয় যে এই প্রেস সচিব যথার্থ ব্যক্তি না সরকারের পক্ষে কথা বলার জন্য। যথার্থ ব্যক্তি হচ্ছেন যে কোনো একজন উপদেষ্টা সরকারের পক্ষে কথা বলবেন। তো এই প্রেস সচিব তো যথার্থ ব্যক্তি না। তো এইগুলি যে মানুষের মধ্যে যে প্রতিনিয়ত যে কোয়েশ্চেন তৈরি হচ্ছে, এরা পালিয়ে যাচ্ছে কিভাবে, এই পালিয়ে যাওয়ার সম্বন্ধে তো জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। এই প্রশ্নগুলির উত্তর তো সরকার দিবে না, আমি তো দিব না, সেলিম ভাই তো দিবে না, আমরা তো দিব না। এটা সরকারের দায়িত্ব। সরকার জানে যে এগুলো তার বহু সোর্স আছে, বহু চোখ আছে, বহু কান আছে একটা সরকারের, সে শুনে জানে এইগুলি। যখন এইগুলো সে যখন বদির হবে, দ্বন্দ্ব হবে, তার পরিণতি শেখ হাসিনার কাছাকাছি চলে যায়। আমি আপনাকে বলি যে একটি গভর্নমেন্ট ফ্যাসিস্ট হওয়ার জন্য, স্বৈরাচার হওয়ার জন্য, ব্যর্থ হওয়ার জন্য প্রথম কাজটাই হলো সে যখন দেখতে পায় না, শুনতে পায় না, এটা হচ্ছে তার প্রথম দায়িত্ব। সে দেখতে হবে, শুনতে হবে, রিঅ্যাকশন দিতে হবে, উত্তর দিতে হবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই সরকারের কাছে অসংখ্য কোয়েশ্চেন তৈরি হচ্ছে। এই অসংখ্য কোয়েশ্চেনের উত্তর এরা এই গণহত্যার সাথে যারা জড়িত তারা কীভাবে পালিয়ে যাচ্ছে, গণহত্যার সাথে জড়িত যারা, এদের সম্পর্কে তদন্তের পরিস্থিতি কী, এদের বিচারের প্রক্রিয়া কি, কোথায় বিচার হবে। এখন পর্যন্ত 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমি তো মনে করি প্রতিটা জেলায় একটা করে ট্রাইব্যুনাল হয়ে যাওয়া উচিত। যত যে জেলাগুলিতে গণহত্যা হচ্ছে এর জন্য আলাদা স্পেশাল ট্রাইব্যুনাল হয়ে যাবে, এবং এইখানে ওই ট্রাইব্যুনালের সম্বন্ধে কি কি হবে, বিচারের রোডম্যাপ হবে, উনাদের নির্বাচনের রোডম্যাপ হবে। এইগুলি তো সরকারের কাজ, পরিষ্কার করা উচিত। সরকারের কাজ সরকারের কাজ আমাদের গল্প শোনানো না তো। আমি গল্পটা আমি অনেক বেশি জানি, কারণ এই কাজটা বহু বছর ধরে পেশাগতভাবে করি। যে এই কাজটা রাজনীতি অবজার্ভ করা, রাজনীতির রিয়াকশনটা, এটা আমি অনেক বেশি জানি। আমাকে গল্প শুনিয়ে লাভ নাই, আপনি শুনান, জনগণকে শুনান যে আপনার এই সম্বন্ধে কি। আমি এটা বললে তো হবে না। আমি আপনাকে সমর্থন দিচ্ছি, নিরঙ্কুশ সমর্থন দিচ্ছি, কারণ আওয়ামী লীগ যেন আপনাকে পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিস্ট যেন আপনাকে ধাক্কা দিয়ে ফেলে না দেয়। আমরা প্রহরীর মতো কাজ করছি। গ্রাম থেকে একবারে থানা শহর থেকে 20 কিলোমিটার দূরে যে ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডে বিএনপি সমমনা জোটগুলি তারা প্রতিনিয়ত সরকারকে, ওইখানে থানা বলেন, ইউএনও বলেন, টোটাল স্টেট অ্যাপারেটাসকে বিএনপি এবং তাদের সমর্থকরা তাদেরকে পাহারা দিয়ে রাখছে। আর না হলে এটা পড়ে যাবে যে কোনো সময় ধাক্কা দেবে। জি, মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে আবার ফিরবো। আমি একটু সাদাত হোসেন সেলিম আপনার কাছে আসতে চাই যে এই যে সরকারের বলা হচ্ছে যে সরকারের প্রতিষ্ঠানগুলো আসলে সেভাবে অ্যাক্টিভলি কাজ করতে দেখা যাচ্ছে না, যেটি জনাব ঠাকুরও বলার চেষ্টা করেছেন, এবং সরকারের মধ্যে এক ধরনের নির্লিপ্ততা আছে বলে অনেকের অভিযোগ। যেখানে প্রধান উপদেষ্টার বক্তব্যেই আমি আবারও যদি ফিরে যাই যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া এবং সাথে সাথে অন্যান্য বাহিনীগুলোকেও গতকাল আমরা দেখেছি বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, এবং এটির ক্ষেত্রে তিনি বলেছেন যে পুলিশের আসলে সেভাবে কাজ করছে না, পুলিশের মধ্যে এক ধরনের বিভ্রান্তি এখনও রয়ে গেছে, জনগণের মুখোমুখি হতে পারছে না। এই কারণে 2 মাসের জন্য সাময়িক সময়ের জন্য এটি দেওয়া হয়েছে, এবং তিনি আশা করছেন 2 মাসের মধ্যে আসলে পুলিশ তার পূর্ণ শক্তি নিয়ে তাদের কার্যক্রম শুরু করতে পারবে। আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় নানান ধরনের বিশৃঙ্খলা দেখছি, বিশেষ করে পোশাক খাত কিন্তু
বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই জায়গাটাতে আসলে সরকারের করণীয় কি? না দেখুন, আমরা গত 2014 সালের নির্বাচনের আগ থেকে একটা কথা বলে আসছি যে বাংলাদেশের সেনাবাহিনী হলো আমরা দেশপ্রেমিক একটা শব্দ ব্যবহার করেছি, দেশপ্রেমিক সেনাবাহিনী। এবং এটাও আমরা বলতাম যে শেষ পর্যন্ত আপনাদেরকে এগিয়ে আসতে হবে, এই যে পরিবর্তনে আপনাদের এগিয়ে আসতে হবে। এটাও বলতাম যে আপনারা আপনার বঙ্গকে এত অশান্তিতে রেখে আপনারা কঙ্গোতে শান্তি রক্ষা করার জন্য যাবেন, সেটা তো আমরা চাই না। আমরা চাই যে আপনারা এই দেশের দিকে তাকান। দেশপ্রেমিক সেনাবাহিনী শেষ পর্যন্ত তাদের সেই দায়িত্বটা পালন করেছে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা আপনার সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে গেছে যে একটা গুলি করতে পারবে না। পরিবর্তন তো সেখান থেকে এসছে। সুতরাং সেনাবাহিনী প্রধানের যে বক্তব্যটা, এটা আমরা মনে করি যে উনি 18 মাস বলেছেন, সর্বোচ্চ মাত্রায় বলেছেন। তো এখানে তখন কিন্তু কোনো রিয়্যাক্ট করে নাই গভর্নমেন্ট। এখন যেটা বলতেছে নির্বাচনের ব্যাপারে, এটা আমাদেরকে বিভিন্ন রকমের ভাবে শঙ্কিত করে তুলছে এবং আমরা আসলে বিভিন্ন উপদেষ্টাদের বক্তব্যের মধ্যে আমরা এটা খুঁজে পাচ্ছি না। দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, এই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তাকে আন্দোলন সংগ্রামে ইভেন কি আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি যে 3-4 তারিখে রাওয়া ক্লাবে যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের যে মিটিংটা হয়েছে সেখানে ডাকার পরেও উনি সেখানে যান নাই। অর্থাৎ টোটাল পরিবর্তনের সাথে ওনার কোনো সম্পৃক্ততা নাই। ওনার যেমন কোনো সম্পৃক্ততা নাই, অনেক উপদেষ্টা আছে যাদের কোনো ন্যূনতম সম্পৃক্ততা নাই। তাহলে সেই উপদেষ্টারা তো সেই দেশপ্রেম, সেই দায়িত্ববোধ নিয়ে কাজ করার মতো তাদের যেমন আগ্রহ নাই, আর সরকারের মেকানিজমটা পুরোটাই রয়ে গেছে। সেখানে পরিবর্তনটা দ্রুত করে আপনার সরকারের পাচাটাদেরকে সেখান থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার নিরপেক্ষ লোকদেরকে, দায়িত্ববান লোকদেরকে, দায়িত্বশীল লোকদেরকে, কর্মঠ লোকদেরকে যে বসানোর জন্য যে এতদিন লাগার কথা না, 60 দিন লাগার কথা না, কিন্তু লেগে যাচ্ছে, কিন্তু করতে পারতেছে না। আজকে 1 জন 2 জন 3 জন করে চুনুপুটি থেকে অ্যারেস্ট করতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তো উনি বিজেপিরও প্রধান, উনি তো এই দায়িত্ব কোনোভাবে এড়াতে পারে না। এখানে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে যাবে, ওবায়দুল কাদের পালিয়ে যাবে, বিপ্লব পালিয়ে যাবে, হারুন পালিয়ে যাবে, যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত। 1500 ছাত্রকে যেভাবে নির্মমভাবে গুলি করে খুন করা হয়েছে, আমরা যখনই দেখি আমরা শিহরে উঠি। আমরা যখনই দেখি লাশের স্তূপের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে, আমরা শিহরে উঠি। আমরা এই পুলিশকে তো দেখতে চাইনি। আমরা বলেছি যে এই পুলিশের পোশাক পরিবর্তন করে, নাম পরিবর্তন করে সংস্কার করুন। আজকে 60 দিন হয়ে গেছে। পুলিশের মধ্যে তো একটা ভীতি কাজ করবে, পুলিশের মধ্যে তো এক ধরনের অপরাধবোধ কাজ করবে। যে পুলিশ অপরাধ করেছে তার মধ্যেও অপরাধবোধ কাজ করবে, আর যে পুলিশ আপনার এতদিন পর্যন্ত পা চেটেছে তাদেরও তো একটা ইয়ে করবে। আমরা সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এটার পক্ষে। আমরা মনে করি দেশপ্রেমিক সেনাবাহিনী এই মুহূর্তে গত 15 বছর যারা লুণ্ঠন করেছে, যারা দখল করেছে, যারা দেশকে ধ্বংস করেছে, যারা দেশে অর্থ পাচার করেছে, ব্যাংকে ফোকলা করেছে, তাদের বিরুদ্ধে তারা মাঠে নামুক, তারা কাজ করুক। কিন্তু সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। আমরা কিন্তু দৃশ্যমান সেনাবাহিনীর যে অ্যাক্টিভিটিস কিন্তু সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। তাদেরকে দায়িত্ব দেওয়ার পরেও আমরা নানান ধরনের বিশৃঙ্খলা প্রতিদিন দেখছি। তাহলে সেনাবাহিনীকে আসলে তাদের ভেতরেও তাদের যে ধরনের কার্যক্রম করা উচিত, সম্পৃক্ত হওয়া উচিত, সেই জায়গাটাতে কি ঘাটতি দেখছেন? না, সেক্ষেত্রে আমি কোনো ঘাটতি দেখছি না। কারণ সেনাবাহিনীকে তো আবার বেসামরিক পড়াশোনার উপর নির্ভর করতে হচ্ছে। সেনাবাহিনী যখন একটা উপজেলাতে কাজ করতে যাবে তখন তো তাকে টিওনের উপর নির্ভর করতে হচ্ছে। আপনার এখনকার টিওনো কারা? যাদেরকে ডিএনএ টেস্ট করে নির্বাচন করা হয়েছে। বাস্তবর্তে গত 15 বছর যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের মধ্যে তো আপনার 14 গোষ্ঠীর মধ্যে কেউ আপনার আওয়ামী লীগ করে না এরকম কাউকে নিয়োগ করে নাই। তাহলে ওদের থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না, আপনার সেই যে গোয়েন্দা রিপোর্টটা পাওয়া যাচ্ছে না। ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে, সেনাবাহিনী তো সরাসরি চাইলে ব্যবস্থা নিতে পারে, নিচ্ছে, অনেক জায়গায় নিচ্ছে, চেষ্টা করছে। কিন্তু আমি আবারও বললাম যে তাদেরকে বেশি দেওয়া হয়েছে, কিন্তু তাদের ক্ষেত্র বিশেষত বেসামরিক প্রশাসনের উপর নির্ভর করতে হচ্ছে। ওই বেসামরিক প্রশাসনটা কিন্তু এখন পর্যন্ত কাজ করছে না। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদেরকে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা বড় ধরনের সাপোর্ট দেওয়ার কথা। তো স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তো গত এক যুগ কুম্ভকর্ণের নিদ্রায় গিয়েছেন, তাইলে সেখানে তো আমরা সেই আশাটা করতে পারছি না। আমরা এখনো বলতে চাই, মোশাররফ ভাই যেটা বলেছে, আমি এখনো বলতে চাই যে আমরা এই সরকারকে বুক দিয়ে আলগে রেখেছি। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে, আমাদের সমস্ত জনবল দিয়ে আমরা এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। আমাদের মধ্যে ধরুন আপনার চিন্তাটা করে দেখেন যে আমি আবারও আপনার কাছে ফিরবো, বিরতির সময় হয়েছে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে বিরতির পর আমি আসতে চাই যে পাহাড়ে আবারও সহিংসতা আমরা দেখছি এবং একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কিন্তু বড় ধরনের ঘটনা হয়েছে এবং সেখানে একজন শিক্ষককে পিটিয়ে মারা হয়েছে। এটি কতটা মর্মান্তিক এবং এগুলো কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এই বিষয় নিয়ে আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো।
বিরতির পর। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের সময় হয়েছে একটি বিরতির, ফিরব বিরতির পর, সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনায় ছিলাম, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম সরকারের নির্বাচনের পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আমরা একটু পাহাড়ে যেতে চাই। আজও আসলে খাগড়াছড়িতে সংঘর্ষ হয়েছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এই ঘটনা হয়, এবং সেখানে অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে গত 19শে সেপ্টেম্বর মোটরসাইকেল চুরির ঘটনা নিয়ে সংঘর্ষ হয় এবং কয়েকজন হতাহতের ঘটনা ঘটে, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে আসতে চাই এই প্রশ্ন নিয়ে। এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে এবং এ থেকে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে পাহাড়ে এবং 144 দ্বারা জারি করা হচ্ছে, সেখানে প্রশাসন আসলে সেভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। সবকিছু মিলিয়ে এই পাহাড়ের ঘটনাগুলো মানুষ আইন কেন নিজের হাতে তুলে নিচ্ছে? অনেকে বলছে এর পেছনে অনেক ষড়যন্ত্র কাজ করছে। আপনি কি মনে করছেন? আমি ঠিক পাহাড়ে চড়ে বসার আগে, পাহাড়ে চড়ার আগে একটু এই রিলেটেড একটা জিনিস বলি আপনাকে। আপনি দেখেন, প্রতিটা থানায় 2বার করে ওসি বদলানো হয়েছে। 5ই আগস্টের পরে 2বার ওসি বদলানো হয়েছে, 2বার। 5ই আগস্টের আগে সব থানার ওসি একবার বদলানো হয়েছে, এরপরে একবার দেওয়া হয়েছে, এরপর এর বেস্টটাও ওসি বদলানো হয়েছে। এতে একটা ব্যালেন্স ফিরে আসছে যে মানুষের মধ্যে যে পুলিশ যে লজ্জায় নিমজ্জিত হয়েছিল, এই ভাবটা কিছুটা কেটেছে, কিছুটা কাটছে। এখন আসুন যে আমার বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায়, এটা কেস স্টাডি বলছে। বানিয়াচং থানায় 8 জন লোক প্রকাশ্য দিবালোকে 5 তারিখে পুলিশের গুলিতে মারা গেছে। রহস্যজনক ঘটনা হচ্ছে, একজন পুলিশের গুলিতে মারা গেছে, এফআইআর এ আছে, পুলিশের গুলিতে মারা গেছে। আসামি হলে 1 নম্বর আসামি হলো উম্মুকের উস্কানিতে পুলিশ গুলি করছে। তো যে গুলি করছে সে আসামি হবে না? পুলিশ আসামি হবে না? পুলিশ যার অর্ডারে গুলি করছে ও আসামি হবে না? যে এসপি, ওর তো আসামি হয় নাই। এবং এসপি সে নিয়ে এদেরকে ডাইকে নিয়ে প্রত্যেক থানায় যে থানায় গুলি হয়েছে সেই থানার এদেরকে নিয়ে আলাদা আলাদা এফআইআর সে নির্ধারিত করে দিয়েছে। সেই ক্ষেত্রে সমস্যাটা হলো, আমি আপনাকে বলি, এই ক্ষেত্রে এই রিলেটেড আপনাকে বলছি যে এখানে ইউনো ইজ দ্য ভেরি মাচ এ ভাইটাল পার্ট অফ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। এখন পর্যন্ত এই 5ই আগস্টের পরে আজ পর্যন্ত একটা ইউনো বদলানো হয় নাই, একটা ইউনো ট্রান্সফার হয় নাই। কেন? কারণটা কি? কিসের কারণটা কি? কিসের ভয়, কিসের লজ্জা? আমি তো বুঝি না। যে এটা নিয়ে আপনি 2 মাস পার করতে যাচ্ছেন। এখন আমি ষড়যন্ত্র তথ্য দিতেই পারি, আমি ষড়যন্ত্র তথ্য আপনাকে দিয়ে ভরিয়ে ফেলতে পারবো ষড়যন্ত্র তথ্য। আমি বলছি আমার সরকার যে রক্তের উপর দাঁড়িয়ে আছে, যে সরকার লাশের পাহাড়ের উপর যে সরকারটি দাঁড়িয়ে আছে, সেই সরকার তার নিজের ডিউটিটা করছে না কেন? তাকে তো সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। এমনকি কোনো ইলেকটেড গভর্নমেন্ট এইরকম সাপোর্ট পায় না। সেলিম ভাই, কোনো ইলেকটেড গভর্নমেন্ট এইরকম সাপোর্ট পায়? বিএনপি যেভাবে সর্বদলীয় একটা সমর্থন পাচ্ছে সরকার, আমরা সেই রকম সমর্থনটা দিয়ে যাচ্ছি। তো আপনি নিবেন শুধু সিদ্ধান্ত যে সব ইউনিয়নের 495টা ইউনিয়ন থানার সব ইউনো চেঞ্জ, একদিনে চেঞ্জ হবে। তো হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। ইউনোরা এখন মাতবরি করতেছে। আপনি দেখবেন যে বিভিন্ন থানায়, বিভিন্ন ইউনিয়নে মার্ডার কেসের আসামি, এই যে 5ই আগস্ট 16 থেকে 5ই আগস্ট পর্যন্ত যে মার্ডার হচ্ছে, সেই মার্ডারের আসামি বিভিন্ন ইউনিয়নের নেতারা আছে, আওয়ামী লীগের এবং ইউনিয়নের চেয়ারম্যান, ওইগুলো পলাতক মার্ডার কেসের আসামি হিসাবে। ইউনোরা এদেরকে চেঞ্জ করে দায়িত্ব দেয় না, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেয় না। প্যানেল চেয়ারম্যান মানে ইউপি মেম্বারকে দায়িত্ব দেয় না। কেন? এখানে সে একজন অফিসারকে দিবে, মধু, অথবা নিজে চার্জে যাবে। এইটা তো এই জন্য আমি বলছি যে
অন্তত 5ই আগস্টের আগে যে ইউনিয়নগুলি আছে এগুলো চেঞ্জ করে দেন, অন্তত চক্ষুলজ্জার যে বিষয়টা আছে, সত্যতার যে বিষয়টা আছে এই পরিবর্তন করলে তাইলে এখন আমি আপনাকে আসুন, আমি বলছি আজকে সালাম মুর্শিদি অ্যারেস্ট হয়েছেন। এই সালাম মুর্শিদিকে অ্যারেস্ট তো আরো আগে করা উচিত ছিল। সালাম মুর্শিদি গার্মেন্টসে এত আগুন লাগার পরে, মৃত্যুর পরে আইসা নতুন করে মৃত্যুর 5ই আগস্টের পরে আবার আমাকে মৃত্যু দেখতে হচ্ছে। আপনি এখন সালাম মুর্শিদিকে অ্যারেস্ট করেন কেন? আগে করেন নাই কেন? আরো আগে তো করতে পারতেন। তো এইখানে এই যে আপনার পাহাড়ের যে ঘটনাটি, পাহাড়ের ঘটনাটি আমি বরঞ্চ এই অঞ্চলের দক্ষিণাঞ্চলের মানুষ সেলিম ভাই বল, আমি আপনাকে আরেকটা জিনিস বলি, যেটা আপনার বিচার বিভাগীয় তদন্ত যে আইনটা 1956 সালের আইনটা, আমাদের আসিফ নজরুল 1956 সালের বিচার বিভাগীয় তদন্তের আইনটা উনি চেঞ্জ করতে পারেন না 2 মাসে। একটা আইন, এটা তো অর্ডিন্যান্স, এটা তো সংবিধান সংশোধন না, এটা করতে পারেন না। যে বিচার বিভাগীয় যে কোনো তদন্ত হইলে এটাকে বিচারিক আদালত আমলে নেবে, এটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আরেকটা আমি আমার কথাটা শেষ করি, সেটা হচ্ছে যে আমার এই গণ অভ্যুত্থানের সময় বা স্বাধীনতা যুদ্ধ, দুটাকে আমি স্বাধীনতা যুদ্ধের সময় শেখ মুজিব 9 মাস আমাদের যুদ্ধে দেখেন নাই, এবং স্বাধীনতা যুদ্ধের পরে তার যে কলিগরা, তাজউদ্দিন আহমেদ এরা, আমিরুল ইসলাম এরা তাকে বহুবার নাকি গল্প, মুক্তিযুদ্ধের গল্পটা ডে টু ডে ঘটনা ওনারা বলতে গেছেন, গেলেই শেখ মুজিব ঘুমিয়ে পড়েন। আর আমাদের এইবারের দুর্ভাগ্য হলো আমাদের পুরো গণ অভ্যুত্থানের সময় ডক্টর ইউনূস যিনি দায়িত্ব নিয়েছেন, তিনি আমাদের দেশে ছিলেন না, এবং উনি অলিম্পিক নিয়ে এত ব্যস্ত ছিলেন যে এটার দিকে নজর দেওয়ার হয়তো সময় ছিল না। যার কারণে মানুষের মধ্যে যে আবেদন, মানুষের মধ্যে যে মানুষের হৃদয়ের যে কষ্ট বেদনা, এটা উনি সঠিকভাবে অনুভব করতে পারেন না। আর নইলে এই অ্যাকশনগুলো নিতে সচিবালয়ে যে লোকগুলি, আপনি ফ্যাসিস্টের সকল অ্যাপারেটাস রেখে দিয়েছেন, সকল সচিবকে রেখে দিয়েছেন, আপনি আশা করেন এই সরকার সঠিকভাবে চলবে? পরিবর্তন করে কি পাহাড়ে তো আগুন লাগবে, আরো বিভিন্ন জায়গায় আগুন লাগবে। তো জি, বুঝতে পেরেছি। এখানে আপনি বলতে চাচ্ছেন তার মানে প্রশাসনের সংস্কার করছেন না, স্বৈরাচার সরকারের যে যাদের স্বৈরাচার সরকার সরাসরি নিয়োগ দিয়েছে, যাদের দলীয়করণের মাধ্যমে, তারাই এখন বিভিন্ন ধরনের যে লোকটা এডিশনাল সেক্রেটারি, জি, বুঝতে পেরেছি। আমরা এই বিষয়ে একটু সচিব হয়েছে, ওদেরকে আপনি রেখে দিচ্ছেন, দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন। জি, এই বিষয়ে আমি সাদত হোসেন সেলিম আপনার কাছে জানতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজ প্রশ্ন করা হয়েছিল ওই সাক্ষাৎকারে ভয়েস অফ আমেরিকায়, যে পাহাড়ে আসলে এই বিশৃঙ্খলায় শান্তি ফেরানোর উপায় কি। তিনি বলেছেন যে তিনি আসলে ভেদাভেদ করতে চান না, স্থল এবং সমতল এবং পাহাড়ে সব জায়গায় আসলে শান্তি কামনা করেন, এবং এই কারণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। কিন্তু পাহাড়ের যে স্থায়ী সমাধান সেটি আসলে রাজনৈতিক সরকারের হাতেই তিনি তুলে দিতে চান। তিনি বলছেন এটি আসলে আমাদের পক্ষে সম্ভব না, এটি রাজনৈতিক সরকারই সেটি সমাধান করতে পারবে। এইখানে রাজনৈতিক সরকার কি ভবিষ্যতে আসলে কি করতে পারবে, অথবা এই অন্তর্বর্তীকারী সরকারের কি আসলে কিছুই করার নেই? না, অবশ্যই দেশের স্বাধীনতা এবং অখণ্ড রক্ষা করার জন্য তো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আছে, এবং সেখানে আমাদের সেনাবাহিনীরও দায়িত্ব আছে, আমাদের বেসামরিক বাহিনীরও দায়িত্ব আছে। এখন পাহাড়ের মধ্যে যে অসন্তোষটার মধ্যে দিয়ে আমরা বেশ কিছুদিন দেখতেছিলাম যে পাহাড়িরা নিজেদের মধ্যে হানাহানি করছে, তারা নিজেদের মধ্যে হানাহানি করছে, এবং তাদের মধ্যে আপনার পাল্টাপাল্টি গ্রুপ, সশস্ত্র গ্রুপগুলো মাঝে মাঝে যুদ্ধ করছে। কিন্তু আপনার সেটা ইদানিং, যেটা 5 তারিখে পরিবর্তনের পর যতটা প্রকট হয়েছিল, এটা আগে অতটা প্রকট হয়নি। এখন এটাতে আমরা সবসময় পাহাড়ের অশান্তির জন্য আমরা সবসময় আমাদের প্রতিবেশীদেরকেই আমরা দায়ী করে আসছি। এখনও আমরা মনে করি যে প্রতিবেশীদের প্রচণ্ড একটা সহযোগিতার কারণেই পাহাড়ে একটু অশান্তিটা বিরাজ করছে। সেই অশান্তিটা আসলে মানে বেশি দিন থাকবে না, এটা ঠিক হয়ে যাবে। কারণ আমরা তো সেখানে পাহাড় বলেন আর সমতল বলেন, এটা আমাদের বাংলাদেশেরই অংশ। এটা 55,126 কিলোমিটারের মধ্যেই যে পাহাড়ের আছে, পাহাড়ের মধ্যে বিভিন্ন উপজাতিরা আছে। উপজাতিদের মধ্যে পরস্পরের মধ্যে কিছুটা সংঘাত থাকলে, কিছুটা প্রতিযোগিতা থাকলেও এটা মানে অনেকটা স্তীমিত হয়ে এসেছিল, এবং তাদেরকে আমাদের মানে বাংলাদেশি মূল স্রোতে এনে তাদেরকে আমরা কাজ করার সুযোগ করে দিচ্ছিলাম। আমরা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যতে তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমরা মোটামুটিভাবে পাহাড়ে এক ধরনের শান্তি বজায় ছিল।
মাঝে মাঝে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা তো মানে প্রায় পাহাড় দেখতাম যে এটা শৃঙ্খলার সাথে চলছে। হঠাৎ করে যেটা হচ্ছে এটা 5ই আগস্টের পরিবর্তনের পরেই হচ্ছে এবং এটা বেশি দিন আর টিকবে না। আর যেটা বলছেন যে আপনার এই যে মাঝে মাঝে হানাহানি যেটা হচ্ছে বা মানে 144 ধারা জারি করা হচ্ছে, সেটা কিছু আমরা ভিডিও চিত্রে দেখছি যে কিছু পাহাড়িরা একদম মানে অত্যাধুনিক অস্ত্র নিয়ে মানে তারা তাদের জানানটা দিচ্ছে, কখনো তারা জুমল্যান্ড দাবি করছে, কখনো তারা আলাদা খ্রিস্টান একটা দেশ কায়েম করবে, এই ধরনের একটা কিছু চাচ্ছে। সার্বিকভাবে এটা মনে করি যে এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। তবে আমরা ঐক্যবদ্ধভাবে আছি এবং ঐক্যবদ্ধভাবেই তাদেরকে মোকাবিলা করা আমাদের জন্য খুব কঠিন কিছু না। এখানে মানে সব পাহাড়িরা কিন্তু আপনার বিচ্ছিন্নতাবাদী না, গুটি কয়েকজন উচ্চাকাঙ্ক্ষী বিচ্ছিন্নবাদী তারা কাজ করছে এবং তাদের মধ্যে গ্রুপিংটা আছে, তাদের মধ্যে যে মানে তাদের নেতৃত্বের মধ্যে যে দ্বন্দ্বটা আছে, এই দ্বন্দ্ব তাদের পারস্পরিক হানাহানিটাই অনেক সময় এখানে কি স্থায়ী সমস্যার কি স্থায়ী সমাধান সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আপনার এটা যেটা ডক্টর ইউনূস বলেছেন, এটা ডক্টর ইউনূস বলা ছাড়া আমরা যে মনে করি যে দেশের সার্বিক সমস্যার সমাধান তো রাজনৈতিক সরকারই করবে। রাজনৈতিক সরকার যে শুধু পাহাড়ের সমস্যা না, যে কোনো সমস্যাই আপনার রাজনৈতিক সরকারই করবে। তো সেক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি এই মুহূর্তে বিভক্তি চান না, আমরাও বিভক্তি চাই না। এবং আমরা মনে করি যে একটা রাজনৈতিক সরকার আসলে আলাপ আলোচনা ভিত্তিতে ইতিমধ্যে তো পাহাড়িদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আপনার সেখানে উন্নয়নের যথেষ্ট মানে কাজ করা হয়েছে, আপনার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করা হয়েছে এবং আঞ্চলিক পরিষদের যে কর্মকর্তা, সেই কর্মকর্তারা সুনির্দিষ্টভাবে আপনার পাহাড়িদেরকে নিয়োগ করা হচ্ছে। মানে যে কয়েকটা মানে মেজর উপজাতি আছে, 4-5টা উপজাতি, তাদেরকেই সেখানে মানে পাহাড়ের যে সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় এটা খুব বেশি দিন এটা থাকবে না। এটা আমরা আশাবাদী যে পাহাড়ের এই সংকটের সমাধান খুব অচিরে হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা আবার আলোচনা করব বিরতির পর। দর্শক, সিএসআরএম গণতন্ত্রে আরেকটি বিরতির সময় হয়েছে, ফিরবো একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্রে। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, যাদের সাথে আমরা আলোচনা করছিলাম। বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর এবং বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। আমি শাহাদাত হোসেন সেলিম আপনার কাছে যেতে চাই। আজকে চট্টগ্রামের মেয়র প্রার্থীকে, অর্থাৎ যে 2021 সালে যে নির্বাচন হয়েছে সেখানে বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের যিনি ছিলেন তার যে বিজয়ী ঘোষণা করা হয়েছিল সেটিকে বাতিল করা হয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী বিএনপির ডাক্তার শাহাদাত হোসেন, তাকে মেয়র হিসেবে নিয়োগ দেওয়ার জন্য বলা হয়েছে। 10 দিনের মধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আদেশও দেওয়া হয়েছে। এই ধরনের একটি ঘটনা, এটি আসলে নজিরবিহীন একটি ঘটনা। এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন এবং এটি আসলে আইনগতভাবে কতটা যৌক্তিক? না দেখুন, এটা তো মেয়র নির্বাচন হয়েছে 21 সালে এবং নির্বাচনের পরে নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি মামলা করেছেন। তো নির্বাচনী ট্রাইব্যুনাল মামলা করার পরে যেহেতু এখন আপনার নিরপেক্ষ সরকার, যে কারণে হয়তো রায়টাই মানে হয়েছে আর কি। সাধারণত নির্বাচনী ট্রাইব্যুনালে যারা মানে নির্বাচনী ট্রাইব্যুনালে পরাজিতরা বা কোনো একটা মানে আবেদন করলে অথবা মানে এটা দাবি করলে, বিচার দাবি করলে, সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও সেটা আলোর মুখ দেখে না। এটা একটা আলোর মুখ দেখেছে এবং এটা হয়তো মানে যৌক্তিক কারণ ছিল। যৌক্তিক কারণের থাকার প্রেক্ষিতেই আপনার ডক্টর শাহাদাত হোসেনকে মেয়র ডিক্লেয়ার করে আপনার প্রজ্ঞাপন জারির কথা বলেছে। এখন এখানে দুটো জিনিস হতে পারে। একটা হতে পারে যে হ্যাঁ, এই নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশটাকে মেনে প্রজ্ঞাপন জারি করে মানে ওনাকে মেয়র ডিক্লেয়ার করতে পারা যায়। মেয়র ডিক্লেয়ার করার পরে সরকারের যে আরেকটা নির্বাহী আদেশে 10টা মেয়রের পদ খালি করা হয়েছে, সেই হিসেবে হয়তো উনি মেয়র হিসেবে মেয়র পদটা খালি হয়ে যেতে পারে। কারণ এটা চিন্তা করার কোনো কারণ নাই যে বাংলাদেশের আর কোনো আপনার সিটি কর্পোরেশনের মেয়র থাকবে না, শুধু ডক্টর শাহাদাত মেয়র থাকবে, এটা হবে না। আর আরেকটা হতে পারে যে আপনার সরকারের পক্ষ থেকে হয়তো অ্যাপিল করে আপনার এটাকে স্থগিত করতে পারে। দুইটাই মানে কিন্তু অন্য জায়গায় তো এই ধরনের কোনো মামলাও ছিল না এবং কারচুপির অভিযোগ সেভাবে ছিল না। এটি তো একটা আদালতের রায় হয়েছে এবং সেখানে বলা হচ্ছে এবং তারা প্রমাণ পেয়েছে যে আসলে নির্বাচনটি প্রশ্নবিন্দু ছিল, সেখানে কারচুপি হয়েছে, যে কারণেই ফলাফলটা বাতিল করা হয়েছে। না, ওটা যে কারণে আমার ব্যক্তিগত ধারণা যে এই রায়কে সম্মান প্রদর্শন করে আপনার করবেন, আপনার এটা প্রজ্ঞাপন জারি করবেন। ডাক্তার শাহাদাত হয়তো মেয়র হিসাবে শপথ নেবেন, শপথ নেওয়ার পরে আবার হয়তো সরকারের যে সিদ্ধান্ত, এই মুহূর্তে যে কোথাও মানে মেয়র কোনো পৌরসভা কিন্তু এখন আর নাই, কোনো সিটি কর্পোরেশন নাই, কারণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাই,
পৌরসভার কোনো কাউন্সিলর নাই, এদেরকে বাতিল করা হয়েছে। এখন আছে শুধু ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন পরিষদ সদস্য, সেটা বাতিল করার জন্য বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে এবং আমরা মনে করি যে সেটাও বাতিল করা দরকার। তো তাহলে আমাদের তাহলে তো ডবল স্ট্যান্ডার্ডের কোনো ইয়ে হয় না। আমরা এই রায়কে শ্রদ্ধা করি এবং এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটা ভোটচোট সরকার, একটা ভোট চুরি করে প্রত্যেকের নির্বাচন করেছে। ভোটের প্রতি আওয়ামী লীগ এবং ভোট পরস্পর বিরোধী। আওয়ামী লীগ ভোটের রাজনীতি বিশ্বাস করে না, জনগণের ভোটের প্রতি তাদের কোনো আস্থা ছিল না বলেই কিন্তু ৭৫ সালের তারা সমস্ত দল বাতিল করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে এবং ভোটটাকেই তারা নির্বাচনে পাঠিয়ে দিয়েছে। পরবর্তীকালে ২০১৪, ১৮, ২৪-এ তারা প্রমাণ করেছে যে তারা ভোটটাকে বিশ্বাস করে না, সেটা ইউনিয়ন পরিষদের ভোট হোক, পৌরসভার ভোট হোক অথবা সিটি কর্পোরেশনের ভোট হোক। এটা জনগণের রায় যে আপনার কারচুপি করা হয়েছে এবং কারচুপির মাধ্যমে যে ডক্টর শাহাদাতের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে, এটা যথেষ্ট তথ্য প্রমাণ প্রেক্ষিতেই তো আদালত রায়টা দিয়েছে। আমরা আদালতের রায়কে শ্রদ্ধা জানাই এবং আমরা মনে করি যে প্রজ্ঞাপনটা জারি হোক। প্রজ্ঞাপনটা জারি হলে এটা গণতন্ত্রের বিজয় হবে এবং এটা ভবিষ্যতের আপনার কোনো নির্বাচনে কারচুপি অথবা কোনো স্বৈরশাসক অন্তত এই ধরনের কারচুপি করার সাহস পাবে না। এবং আপনি যেটা বলছিলেন যে স্বৈরশাসকের যে নির্বাচন চুরি করা, অর্থাৎ নির্বাচনের ভোটাধিকার মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া গত এক দশকে, সেইটিরই কিন্তু গণ অভ্যুত্থানে সেটিরও কিন্তু একটি প্রতিফলন জনগণ কিন্তু জবাবটা দিয়েছে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার দলের একজন নেতা এই ধরনের একটি সুযোগ পেয়েছেন, এটি কি আপনি ন্যায় বিচার বলবেন নাকি যেটি সাদ হোসেন সেলিম বলছিলেন যে যেহেতু অন্য কোনো সিটি কর্পোরেশনে কোনো ধরনের প্রশাসক বা মেয়র নেই, ওনারটাও হয়তো অ্যাপিলের মাধ্যমে বাতিল হতে পারে, কি মনে করেন? আমি বলবো যে যা কিছুই হোক না হোক, ডাক্তার শাহাদাতকে আমাদের অভিনন্দন অন্তর থেকে, যে তিনি অন্তত একটু প্রতিষ্ঠিত করতে পেরেছেন যে বিগত সরকারের আমলে বোর্ড নামক জিনিসটি নির্বাসিত ছিল। আরেকটা কথা আমার খুব বলতে ইচ্ছে করছে, একটা সিনেমার একটা ডায়লগ সংলাপ, সেটা হচ্ছে কানুন ভি আন্দা হতে হয় জাজ ভি নেই। তো সেইখানে আইন অন্ধ হলেও জজ তো অন্ধ না, উনি মানুষ। তো সেখানে আপনি দেখবেন পিরোজপুরের এই যে আমাদের জুডিশিয়ারি যে আইনের সাথে অন্ধ হয়ে গেল, মানে যাহাই বলিত স্বৈরাচার তাহাই লিখিয়ে দিতে বাধ্য হইতো। কেন হলো? আপনার পিরোজপুরের একটা ঘটনা মনে আছে যে সাবেক এমপি এম এ আউয়ালকে যখন জেলা জজ জামিন দেন নাই, 1 ঘন্টার মধ্যে আনিসুল হক তাকে ওইখান থেকে বদলি করিয়ে তার নিচে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ছিলেন না স্টেশনে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজকে ওইখানে জেলার যে ডিস্ট্রিক্ট জাজের দায়িত্ব দিয়ে তাকে জামিন দেওয়া হয়েছে আউয়ালকে আবার। তো এতে সারা দেশে ইয়েটা গেল, সিগন্যালটা গেল কি, সংবাদটা গেল কি, মেসেজটা হচ্ছে এই যে আমার লোকজনকে যদি তুমি আমার কথা মতো জামিন না দাও, তোমার পরিণতি ওই যে জেলা জজ আব্দুল মান্নানকে 1 ঘন্টার মধ্যে বদলি করে তাকে তার 2 ধাপ জুনিয়রকে জেলা জজের দায়িত্ব দিয়ে তাকে জামিন দেওয়ানো হয়েছে। তো এতে কি দাঁড়ালো? আমি বলবো এটার ইমিডিয়েটলি তো করতে পারেন, আপনারা আগে প্রপোজাল উত্থাপন করেন বিচার বিভাগ সংস্কারের জন্য, যে সংবিধানের আর্টিকেল বা অনুচ্ছেদ 116 আমার বিচারিক আদালত অধস্তন বিচারক যে বিচার বিভাগ যেটা ম্যাজিস্ট্রেট থেকে জেলা জজ পর্যন্ত, এদের সমস্ত অধিকার সমস্ত কিছু ছুটি ছাটা প্রমোশন যা কিছু আছে হাইকোর্টের হাতে দিয়ে দেন, দিয়ে হাইকোর্ট একটা সচিবালয় স্থাপন করে দেন, দিয়ে যেটা এটা তো সব পড়া আছে, সব রেডি করা আছে, এই সরকার আটকে রেখেছিল। আপনি এটা কার্যকরী করে ফেলেন না। আপনি মাজদার হোসেন মামলার আলোকে যে বিচার বিভাগ পৃথকীকরণের রায়টা ছিল, এই যে সুপ্রিম কোর্টে যেটা আটকে আছে এখনো, এই রায়টা প্রনাউন্সমেন্ট হয় না, সেই রায়টাকে ডিক্লেয়ার করিয়ে আপনি অধস্তন বিচার বিভাগকে আপনি মুক্ত করেন। এটা 1 বছর প্র্যাকটিস হোক না আপনার এই সরকারের আমলে, তাইলে আমি আরেকটা রাজনৈতিক সরকার আসলে বিচার বিভাগকে তার ইচ্ছা মতো কুক্ষিগত করতে চেষ্টা করবে না। আপনি এটা করছেন না কেন? করেন না কেন? যেটা আপনার হাতে আছে এটা করেন না, যেটা আপনার হাতে নাই এটা নিয়ে আপনি কান্নাকাটি করেন আমাদের আরো সময় দরকার। যেটা হাতে আছে যে সময়, এটা এই সময়ের মধ্যে করা যায় যেটা, সেটা করেন না কেন?
যে নিশ্চয়ই সরকার এই বিষয়টা নজরে নেবেন এবং বিচার বিভাগ সংস্কার আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এই সরকার আমি আপনার পুরো সংস্কার নয়, আংশিক এইটুকু সংস্কার আগামীকালই করতে পারছি। দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সিএসআরএম জনতন্ত্র এখানেই শেষ করতে হচ্ছে। আগামীকাল আবারও একই সময়ে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন।